প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম: বেশিরভাগ শুটার তালিকার বাইরে। চট্টগ্রাম মহানগর 7 জেলায় পুলিশের তালিকা 109 জন, এর বাইরে রয়েছে অন্তত 139 জন অস্ত্রধারী। চট্টগ্রামে জুলাই আন্দোলনে অস্ত্র নিয়ে আক্রমণকারী 46 জনের কারো নাম শুটার তালিকায় নেই। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম: 8,000 কোটি টাকা গচ্চার দায় কার? রূপসা 800 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, অনিশ্চিত রূপসা বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। জাতির কাঁধে 6,000 কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা, নির্মাণ কাজ শেষ হলেও গ্যাস সরবরাহে উদ্যোগ নেই। যন্ত্রপাতির লাইফ টাইমে অর্ধেক, গ্যারান্টি পিরিয়ডের পুরো সময় পার। দৈনিক সমকালের প্রধান শিরোনাম: বদলে যাচ্ছে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতি, এইচএসসি থেকে কার্যকর। নম্বর কম বেশি করলে শিক্ষকের শাস্তি, কমছে পরীক্ষকের খাতা, থাকছে না মানবিক নম্বর। চ্যালেঞ্জ করলে খাতা পুনর্মূল্যায়ন করতে হবে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: গ্যাসের জন্য হাহাকার, চাহিদার প্রায় অর্ধেকে নেমেছে সরবরাহ, শিল্প উৎপাদন 1/3 কমেছে, অনেক বাসাবাড়িতে সরবরাহ বন্ধ, অনেকগুলোতে মৃদু, ফিলিং স্টেশনে অপেক্ষমান সিএনজি গাড়ির সারি বাড়ছে। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমায় খরচ বেড়েছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দায় মুক্তি নিয়ে আলোচনা, অপরাধের বিচারে বাধা নেই। আমাকে হেয় করার জন্য অভিযোগ আনা হচ্ছে, পদত্যাগী রাষ্ট্রপতি, যে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে বলেছেন আইনমন্ত্রী। রাষ্ট্রপতি পদে দায়িত্বকালের বাইরে কোনো অপরাধ করে থাকলে আইনি প্রক্রিয়া মুখোমুখি করা সম্ভব, সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম: চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ, লাখো কর্মসংস্থানের হাতছানি। গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠান আজ। $150 কোটি বিনিয়োগ, উচ্চ প্রযুক্তির শিল্পে চীনা বিনিয়োগের আগ্রহ, ব্যবসায় নতুন বিনিয়োগের 2/3 চীনের। নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি। আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী তারেক রহমান। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম: জোরালো হচ্ছে তদন্তের দাবি, অনেক গুরুতর প্রশ্নের মুখে শাহাবুদ্দিন। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার জন্য অন্যতম দায়ী দুদক কমিশনার ও ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। সেকেন্ড হোম সহ দেশে বিদেশে বিপুল সম্পদ। উচ্চ আদালতে চলা ইসলামী ব্যাংক শেয়ার জালিয়াতি মামলা রয়েছে নাম। রাষ্ট্রপতি হওয়ার আগের অভিযোগের তদন্ত করা উচিত। টিআইবির নির্বাহী পরিচালক। সাবেক রাষ্ট্রপতির বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে আইনমন্ত্রী। স্মৃতিসৌধে শ্রদ্ধার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম: 5 মাসে প্রাণ হারিয়েছেন 24 বিএনপি নেতাকর্মী, অভ্যন্তরীণ কোন্দলে ঝরছে প্রাণ। এলসি নিষ্পত্তি বাড়লেও নতুন কমছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে 25.42%। বাংলাদেশ প্রতিনিধির প্রধান শিরোনাম: কী হবে বিদায়ী রাষ্ট্রপতির? শাহাবুদ্দিনের ভূমিকা তদন্তে চেয়ে ট্রাইব্যুনালে আবেদন। ইসলামী ব্যাংকের ঘটনায় নাম এসেছে হাইকোর্টের দাখিল করা প্রতিবেদনে। দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার। আইনমন্ত্রী, আদালতের ব্যাখ্যা প্রয়োজন হতে পারে অভিমত আইনজ্ঞদের। স্মৃতিসৌধ শহীদ জিয়া সমাধিতে শ্রদ্ধা নিবেদন। বঙ্গভবনে কাল প্রথম অফিস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: 200 কোটির অকাজের যন্ত্র গছাতে মরিয়া হওয়ায় দুদকের আপত্তির পরও থামিনি তৎপরতা। 5G প্রকল্প সচল ফের, মন্ত্রণালয়ের চিঠি। সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়বের চিঠির পর এবার সরাসরি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক উদ্যোগ। দৈনিক দেশান্তরের প্রধান শিরোনাম: চাকরিতে নারী কোণঠাসা, কোটা বাতিল, পিএসসির সুপারিশে নারীর সংখ্যা উদ্বেগজনক। 47তম বিসিএসে চূড়ান্ত কৃতকার্য মাত্র 294 জন নারী। ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা 1% নামিয়ে আনার নিয়েও প্রশ্ন। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম: চরম স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, 34 টুথপেস্টের 26টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। ইরানে মার্কিন হামলা স্থগিত ঘোষণা, নেপথ্যে অস্ত্র মজুদে টানের খবর।
দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, সেনাবাহিনীতে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার গুরুত্ব দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। সহসাই প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু। সাজানো মামলায় 27 বছর আদালতে ঘুরছেন 8 বিএনপি নেতাকর্মী। পরোয়ানার পরও হাজির হননি বাদী। 1 বছরই দুর্নীতি, 2711 কোটি টাকা। এনসিটিবিকে নিয়ে তাদের রিপোর্ট। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, আশ্রয় চাওয়া বাংলাদেশিদের আফ্রিকায় পাঠিয়ে দিতে যায় ইউরোপীয় 5 দেশ। বঙ্গভবন ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, 3 out of 4 টুথপেস্ট হ্যাভ মাইক্রোপ্লাস্টিক্স। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, ফ্রেশ হেলথ থ্রেট, মোস্ট টুথপেস্ট ইন বিডি কন্টেন মাইক্রোপ্লাস্টিক। নিউজের প্রধান শিরোনাম, এলএনজি টার্মিনাল স্টিল অফলাইন, পাওয়ার আউটপুট ডাউন 1500 মিলিয়ন মেগাওয়াট। তো এই ছিল আজকের দৈনিকের প্রধান শিরোনাম। তো আজকে প্রথম আলো তাদের শিরোনাম করেছে বেশিরভাগ শোটার তালিকার বাইরে, বিশেষ করে চট্টগ্রাম নিয়েই তাদের প্রতিবেদনগুলো করেছে। তো আমরা সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে গত পরশুদিনও কাফরুলে মারা গিয়েছে গোলাগুলিতে, এবং প্রায় প্রতিদিনই কিছু না কিছু খবর আসছে। তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। সরকার তো 5 মাস পার হতে চলল, তারপরেও মানে কতটুকু অগ্রগতি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা? সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখনো আনা সম্ভব হয়নি। চট্টগ্রামে তো আরও ঘটনা ঘটেছে, জঙ্গল সলিমপুরের ঘটনা আপনি জানেন, যেখানে র্যাব পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়েছে। আসলে অস্ত্রগুলি উদ্ধার করতে হবে এবং কঠোরভাবে কিন্তু যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সেটার ক্ষেত্রে কিন্তু আমরা শৈথিল্য দেখেছি, ইনএফিসিয়েন্সিও দেখেছি। আসলে পুলিশ বাহিনীর একটা তো মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আমরা জানি যে 24শে যে ছাত্রগণ অভ্যুত্থান, সেখানে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তারপরে তাদের একটা নৈতিক মেরুদণ্ডটা ভেঙে গেছে। সেটা ফিরিয়ে আনার জন্য নানানভাবে চেষ্টা হচ্ছে। পুলিশের যে পোশাক বদল করা হয়েছে, আসলে ভেতর থেকে বদলাতে হবে। পুলিশকে মানবিক হতে হবে এবং আমাদের নাগরিকদের দায়িত্ব তাদেরকে সহায়তা করা, তারা যেন তাদের ভূমিকাটা দৃঢ়ভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে পালন করতে পারে। সরকার তাদেরকে সেভাবে হস্তক্ষেপ করছে না, বর্তমান নির্বাচিত সরকার, কিন্তু পুলিশ সেইভাবে ঘুরে দাঁড়াতে এখনও সক্ষম হয়ে ওঠে নাই। যত তাড়াতাড়ি পারবে, এবং এইসব আপনি যেটা বললেন শুটারদের অস্ত্র, তারপরে তাদের তালিকার মধ্যে গোলমাল আছে, এগুলির মধ্যে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা, দৃঢ়তা যদি থাকে, তাহলে আমরা একটু আশাবাদী হতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরে আসবে। চট্টগ্রামের পরিস্থিতিটা আগের থেকেই ভয়াবহ ছিল। তারপরে আপনার পাহাড়ে তো আরও অশান্তি আছে, রাজনৈতিক সংকট আছে, সেখানে বিচ্ছিন্নতাবাদী কিছু তৎপরতা আছে, সেগুলির মধ্যেও কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সেই বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ ঘটে। তো এগুলিও সেইভাবে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে হবে। সরকারের কোনো তো হারানোর কিছু নেই, এবং এত বিপুল ম্যান্ডেট নিয়ে এসছে, জনগণের সমর্থন নিয়ে এসছে, সুতরাং তাদেরকে কঠোরভাবে এইগুলি দমন করতে হবে, তাহলে মানুষ স্বস্তি এবং শান্তি পাবে। জি, একটা বিষয় যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে বা খোয়া গেছে, এবং সেই অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকার বলেন, বর্তমান সরকারের নতুন সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ কি আপনি দেখেছেন, বা পদক্ষেপ নেওয়া উচিত কিনা সেই অস্ত্রগুলি উদ্ধারে? অস্ত্র তো উদ্ধার হয়েছে, এবং বহু জায়গায় জেলখানা ভেঙে কয়েদিরা পালিয়েও গেছে। নরসিংদীর মতো ঘটনা আর বিভিন্ন জায়গায় হয়েছে, সেগুলিও তাদেরকে ফিরিয়ে আনা যায় নাই। আসলে অন্তর্বর্তী সরকার তো সেখানে দৃঢ়তার পরিচয়, দক্ষতার পরিচয় দিতে পারে নাই। এবং আপনি জানেন যে মব কালচারের ফলে অনেক ঐতিহাসিক স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের অনেক স্মারক চিহ্নও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেগুলি কোনোভাবেই কাম্য না, সেটা আমাদের দেশের ঐতিহ্যের সঙ্গে যায় না। কারণ দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত থাকতে, প্রকৃত চেতনায়। তো এইটাকে কিন্তু আওয়ামী লীগ পতিত যে স্বৈরাচারী আওয়ামী লীগ ফেসিবাদী শাসন কায়েম করার জন্য মুক্তিযুদ্ধের কার্ড খেলতে গিয়ে সেটাকে এত বিষাক্ত করে ফেলেছে এবং তেতো করে ফেলেছে, মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে গেছে। আসলে প্রকৃত চেতনাটা হারিয়ে গেছে। মুক্তিযুদ্ধের যে মূল জিনিসটা, স্পিরিটটা, যে বৈষম্যমুক্ত সমাজ, সামাজিক ন্যায় বিচার যেখানে থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে। আমরা দেখেছি স্বাধীনতার পরেই কিন্তু বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। আপনি জানেন যে 4টি রেখে মাত্র সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল, গণতন্ত্র রুদ্ধ করে দেওয়া হয়েছিল, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে কিন্তু আওয়ামী লীগকে মুক্ত করেছেন, এবং মানে বহুমতের, বহুপথের রাজনীতির যেই ক্ষেত্র সেটা তৈরি করেছেন।
তো আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং সেখানে যদি ঐক্যমত্য থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ একটা থাকে, একটা ভাইব্রান্ট সংসদ যদি আমরা পাই, দায়িত্বশীল সংসদ যদি পাই, তাহলে আমরা গণতান্ত্রিক যে অভিযাত্রা চলছে সেটার সাফল্যটা আশা করতে পারি। কিন্তু সেটা সময় সাপেক্ষ, রাতারাতি আমরা কোনো ফল দেখতে পাবো না। আমাদের এখনও বড় বড় সংকট রয়ে গেছে, অর্থনৈতিক বিপর্যয় রয়ে গেছে, তা বিনিয়োগের সেরকম সম্ভাবনা আমরা দেখছি না, দেশি বিদেশি সেই পরিস্থিতিটা আমরা এনশিওর। আপনি একটু আগে বললেন যে গ্যাসের যে সংকট ভয়ঙ্কর পর্যায়ে সেটা পৌঁছে গেছে। তারপরে বিদ্যুতের সংকট তো আছেই, এখন সেচ দেওয়া যাচ্ছে না, তারপর গ্রামাঞ্চলে বেশি বেশি লোডশেডিং হচ্ছে, সেগুলো অ্যাড্রেস করতে হবে। সেই সীমিত সম্পদের মধ্যে যতটা সম্ভব দক্ষতা এবং আন্তরিকতা, দেশপ্রেম এবং দুর্নীতিমুক্ত একটা অবস্থা রেখে যতটা সম্ভব সেই কাজগুলি করতে হবে সরকারকে। জি। প্রথম আলোটির সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় লোক নিয়োগ নিয়ে প্রশ্ন। সরকারি দপ্তরের নিয়োগ, 11টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। যেটা বলা হচ্ছে যে এমন নিয়োগে আইনে কোনো বাধা নেই, সংখ্যা, দলীয়করণ ও তদবির বেড়ে যাওয়ার জবাবদিহি কোন প্রক্রিয়া তা নিয়ে প্রশ্ন। তো বিষয়টি আপনার মন্তব্য শুনতে চাই। দলীয় নিয়োগ তো দেবে, কিন্তু আমরা চাইবো যে সেখানে দক্ষ এবং যোগ্য লোক, যার যোগ্যতা আছে, চালানোর মতো ক্যাপাসিটি আছে, তাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমরা একটা ভালো ফল আশা করতে পারি। সব ক্ষেত্রেই যে মানে কি বলবো, একটা দলীয় সরকার, সেখানে তো এগুলি হবেই, কিছু না কিছু তো হবেই। এটা নিয়ে সমালোচনা আছে, বিরোধী দলও সমালোচনা করছে। তো আমরা চাইবো যে সেখানে যেন নিরপেক্ষতা বজায় রাখা হয় এবং স্বচ্ছতা যেন থাকে এবং দুর্নীতিমুক্ত একটা অঙ্গীকার যেন থাকে পরিবেশটা সৃষ্টি করার জন্য। তাহলে আমরা একটা আশার আলো দেখতে পাবো। যদি দেখি যে দলীয়করণের কারণে, দলীয়করণ খুব খারাপ জিনিসটা আসলে, কিন্তু আপনি যদি সেটাকে অপব্যবহার করেন, সেটার যদি আপনি আরও দুর্নীতিগ্রস্ত হন কিংবা স্বজনপ্রীতি করেন, অন্যায় করেন, তসরুপ করেন, তহবিল তসরুপ করেন, সেটাই তো নিন্দনীয়, সেটাও বিচারযোগ্য। সেগুলি এনশিওর করতে হবে, তাহলে দলীয় নিয়োগে কোনো ক্ষতি নেই। আপনি দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠান চালাতে পারছেন কিনা, দুর্নীতিমুক্তভাবে চালাতে পারছেন কিনা, জনবান্ধব কিনা, সেটাই হচ্ছে আমাদের বিচার্য। জি। তাদের আরেকটি খবর, র্যাব বিলুপ্ত নয়, এসআরএফ বা এসআরবি নামে থাকছে আইনের খসড়া। 29 জুলাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সভা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে আলোচনার পর আইনের খসড়া চূড়ান্ত হতে পারে। সামরিক ও অন্যান্য বাহিনী থেকে সদস্য নেওয়ার সুযোগ, পরোয়ানা ছাড়াই তল্লাশি, জব্দ ও গ্রেফতারের ক্ষমতা, শুধু মহানগর এলাকায় কার্যক্রম সীমাবদ্ধ করার চিন্তা। বিষয়টি আপনার মন্তব্য। না, র্যাবের তো প্রতিষ্ঠার উদ্দেশ্য মহৎ ছিল, কিন্তু আমরা অতীতে দেখেছি সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, গোষ্ঠীগত দলগত স্বার্থে, ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বার্থে কিন্তু তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। সেটাই নিন্দনীয়। র্যাব তো মানে সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্যে, একটা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্যই করা হয়েছে। এখন নাম পরিবর্তন করলে তো কিছু আসবে যাবে না, নামে কিছু আসা যায় না, আসলে কাজটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো সেটা আমরা চাইবো যে মানে তারা দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে এবং দেশপ্রেমের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, মানবিকতার সঙ্গে কাজটা করবে। মানে মানুষকে অযথা হয়রানি করবে না এবং সত্যিকারের অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে এবং মানুষকে শান্তি স্বস্তি দেবে। সেটাই কিন্তু হওয়া উচিত আসলে, নাম কোনো বিষয় না। এবং আমরা দেখেছি যে এই যে জরুরি যে কি বলে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যেটা সেটা কিন্তু বিরোধী দলে থাকলে রাজনৈতিক দলগুলি বলে যে এটা ক্ষমতায় গেলে আমরা তুলে ফেলবো, আবার ক্ষমতায় গেলে সেটাকে টিকিয়ে রাখে, আমরা দেখেছি। তো আইন ভালো জিনিস, বাহিনীও ভালো জিনিস, আপনি সেটাকে কিভাবে ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করে। আপনার আপনার নিয়ত যদি ঠিক থাকে, তাদের কার্যক্রম যদি স্বচ্ছ থাকে, মানবিক থাকে, জনবান্ধব থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা অতীতে দেখেছি সেগুলিকে অন্যায়ভাবে দলীয়করণ করা হয়েছে এবং কি বলবো, নৃশংসভাবে স্বার্থে ব্যবহার করা হয়েছে। সেটাই হচ্ছে খারাপ, তাতে ইমেজটা নষ্ট হয়েছে। সেটা ফিরিয়ে আনতে হবে এবং মানুষের স্বার্থে যেন এই বাহিনীগুলি কাজ করতে পারে, একটা স্থিতিশীলতার জন্যে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সম্মিলিতভাবে, শুধু বাহিনী নয়, সাধারণ মানুষকেও কাজ করতে হবে। সেই সচেতনতাটা তৈরি করতে হবে। এইটাই হলো 24-এর গণ অভ্যুত্থানের শিক্ষা, সেই বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা, মুক্ত চিন্তার একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং মানবিক একটা বাংলাদেশ গড়ে তোলা। জি। গতকালকে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন
তিনি বঙ্গভবন ছেড়েছেন। তো চুপ্পুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে 2 অভিযোগ ছাড়লেন বঙ্গভবন। চুপ্পুর বিচার নিয়ে 2 মন্ত্রী, দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে আইনমন্ত্রী। তো তাদের শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই, তার বঙ্গভবন থেকে। এখন কেউই তো আইনের ঊর্ধ্বে না। যদি অন্যায় থেকে থাকে, মানে সেটা দণ্ডযোগ্য থাকে, সেগুলি নিশ্চয়ই বিচার হওয়া উচিত। আমরা সেগুলি চাইব একটা স্বচ্ছতার ভিত্তিতে, যেন মানে কোনো কি বলবো একদেশ দোষিতা না থাকে, সেটার মধ্যে যেন অন্যায়ের শিকার না হন। স্বচ্ছ বিচার পাওয়ার অধিকার আছে, এবং একটা আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য তার যদি কোনো অপরাধ থেকে থাকে, তো এটা এখন আগাম কমেন্ট করা তো ঠিক না, এটা তদন্ত সাপেক্ষ। আসলে সেটার বিচার অবশ্যই হওয়া দরকার। অন্যায় যদি থাকে, এগুলি আছে, আমরা অতীতে জানি যে তার রেকর্ড খুব একটা পজিটিভ নয়, সেগুলিও কিন্তু দেখতে হবে। তবে আবার এটাও ঠিক যে দেশের ক্রান্তিকালে কিন্তু দায়িত্ব পালন করেছে এই যে উত্তরণ, যে মানে কি বলবো গণতন্ত্রের 24-এ গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেছেন, সেটারও আমরা যেন ভুলে না যাই। কিন্তু তাকে তো দায়মুক্তিও দেওয়া আছে রাষ্ট্রপতি হিসেবে। না, দেওয়া আছে সেটা, কিন্তু দায়মুক্তি কিন্তু অতীতে অনেক কিছুর মধ্যে ছিল, সেটা কিন্তু শেষ পর্যন্ত রক্ষিত হয় নাই। এখন জনদাবি, আবার এটাও তো মন্ত্রীরা বলেছেন যে দেখা হবে, যে খতিয়ে দেখা হবে যদি কোনো অন্যায় থেকে থাকে, দুর্নীতি থেকে থাকে। তো সেগুলি আমি বলবো যে মানে রেকর্ডস আমরা যে যা পড়েছি, তার মধ্যে কিন্তু সেগুলির মধ্যে সত্যতা আছে। মানে তো সেগুলি এখন সরকারের স্বচ্ছতার জন্য, নিজেদের ইমেজ রক্ষা করার জন্য কিন্তু একটা ন্যায় বিচারের অঙ্গীকার নিয়ে যেহেতু এই সরকার, নির্বাচিত সরকার এসছে, সুতরাং সেটা তাদের প্রতিশ্রুতি রক্ষা করা দরকার। এবং না হলে কিন্তু এই সব দায় মুক্তি দিয়ে আপনি একটা পদে গেছেন বলে আপনি তো যা তা করতে পারেন, আপনি মানে সীমা লঙ্ঘন করতে পারেন, আইনের ব্যর্থ করতে পারেন আপনি, তাহলে তো আইনের ঊর্ধ্বে কেউ নয়, সেইটা নিশ্চিত করতে হবে। সেটাই কিন্তু সরকারের একটা চ্যালেঞ্জ। তা আমরা কোনো মন্ত্রীর কাছ থেকে শুনেছি যে খতিয়ে দেখা হবে, সেটাকে আমরা স্বাগত জানাই। একটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার, অন্যায় থাকলে সেটার বিচার হওয়া দরকার। দায় মুক্তি দিয়ে তো আপনি রাষ্ট্রপতি হয়ে গেলে আপনি কি অনেক কিছু করে ফেলবেন যেটা আপনার করা ঠিক নয় এবং জনস্বার্থের বিরোধী, সেটা তো ঠিক নয়। সেগুলি কিন্তু বিচারের আওতায় আনা দরকার, কিন্তু তদন্তটা স্বচ্ছ হতে হবে এবং নিরপেক্ষ হতে হবে এবং আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য হতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু আমলে নিয়োগ পেয়েছিলেন, তারপরে তো ইন্টারিম গেল, বিএনপিরও সরকারের কয়েক মাস গেল, তো এখন কেন তাকে পদত্যাগ করতে হলো? পদত্যাগ করতে হলো এখন, এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মনে হয় সরকারের সঙ্গে, যেটুকু পরে বোঝা যাচ্ছে একটা সেফ এক্সিটের ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর বিএনপিও চেয়েছে একটা রাজনৈতিক কৌশল হিসেবে কিন্তু তাকে টিকিয়ে রাখা, যাতে আগামী নির্বাচনটা বিএনপির রাষ্ট্রপতির অধীনে হয়। সেটার কারণে এই সময়টা নিতে হয়েছে। সেটা খারাপ না, এখন রাজনৈতিক কৌশল তো সেরকম থাকতেই পারে। তো এই কারণে তার সময়ের আগে, এবং এইটাও সত্যতা আছে যে তার অসুস্থতা আছে দীর্ঘদিন ধরে, কিন্তু সিরিয়াস। উনি সেটা পদত্যাগপত্রে উল্লেখও করেছেন স্পেসিফিক কি কি ওনার সমস্যা, উনি যে অচেতন হয়ে যান সেগুলি, তারপরে যে কি নিউরোপ্যাথি, অটোনমিক কি এরকম একটা আছে না রোগ, সেটার কথা উনি উল্লেখ করেছে। সেগুলি অবশ্য আবশ্যকতা ছিল না, মাঝে মাঝে জ্ঞান হারান। হ্যাঁ, তো সেটা তো আমাদের বিবেচনায় নিতে হবে। একটা রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, তাকে তো সুস্থতা লাগবে। তার যদি সুস্থতা না থাকে তাহলে তিনি দেশকে কিভাবে চালাবেন? এবং আমরা জানি যে এই ক্ষেত্রেও কিন্তু বিএনপি একটু সময় পেয়েছে। আগস্ট মাস, সেপ্টেম্বর মাসে যখন সংসদ বসবে, তখন রাষ্ট্রপতি নির্বাচন হবে। তখন আমরা এটাও শুনতে পাচ্ছি যে এরকম সংবিধান সংশোধনের ব্যাপারে আসছে, রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেওয়া হবে যে ভারসাম্য রক্ষা করার জন্য। আপনি জানেন যে জাস্টিস শাহাবুদ্দিন যখন ছিলেন, তখন উনি একবার বলেছিলেন কবর জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির আর কোনো ভূমিকা থাকে না। এই বিদায়ী রাষ্ট্রপতিও বলেছেন যে ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, তাকে বিদেশে চিকিৎসা নিতেও যেতে দেওয়া হয়নি, আরও নানান অভিযোগ করেছিলেন। তো আমরা চাইব যে রাষ্ট্রপতিকে যখন আমরা, যেহেতু রাষ্ট্রের 1 নম্বর নাগরিক উনি, তাকে সেই সম্মানটা দেওয়া দরকার, তাকে আরও কিছু ক্ষমতা দেওয়া উচিত, যাতে এটা একটা রাবার স্ট্যাম্প হিসেবে উনি ব্যবহৃত না হন। তো তাহলে সেটা গণতন্ত্রের শক্তিশালী হবে, তাতে ক্ষমতার ভারসাম্যটা একটু রক্ষিত হবে, জবাবদিহিতাটা আরও স্বচ্ছ হবে, আরও গভীর হবে, গণতন্ত্রের ভিত্তিটাও মজবুত হবে। তো আর বিএনপি তো আরও কয়েক মাস সময় নিতে পারতো তাকে, যদি আপনি বলতেন সমঝোতার ভিত্তিতে হয়,
সেটা না করে মানে তিনি লন্ডন থেকে আসলেন, আসার পরেই তাকে পদত্যাগ করতে হলো এবং একটা গুঞ্জনও ছড়িয়েছে যে সে লন্ডনে গিয়ে সেখানে পলাতক স্বৈরাচার সাথে তিনি কথা বলেছেন। এটা আবার উনি অস্বীকারও করেছেন। এখন এগুলি উনি কিন্তু কি আমরা স্বীকার করার কথা? জানতে পারছি না, অনেক কিছু এগুলির মধ্যে ধোঁয়াশা রয়ে গেছে আসলে। তো বিএনপি তো আগেও কিন্তু তাকে সাপোর্ট দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন ছাত্ররা তার পদত্যাগের জন্য দাবি তীব্রতর করেছিল, তখন কিন্তু বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য কিন্তু তাকে সাপোর্টও দিয়েছিল। আমরা দেখেছি যে এই সরকার মানে এই সংবিধানকে যতটা সম্ভব সম্মান করার চেষ্টা করছে, সেটা ভালো। এবং আমরা দেখেছি যে এই শপথটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে শপথটা কিন্তু বঙ্গভবনে এসে, যেহেতু বিপ্লবী সরকার না, তাহলে তো শহীদ মিনারে কিংবা অন্য কোথাও শপথটা হতে পারত। সুতরাং যতটা সম্ভব, এটা যে সর্বাংশে নিখুঁত হয়েছে এটা আমি দাবি করব না, এটা বলা কেউ বলতে পারবে না। তার মধ্যেও গোজামিল ছিল, অনিয়ম ছিল, ভুলভ্রান্তি ছিল। সেগুলির মাধ্যমেই কিন্তু আমরা গণতন্ত্রে একটা উত্তরণের পথে এগুতে পেরেছি। নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অবাধ এবং প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে সুসম্পন্ন হয়েছে এবং রক্তপাতহীন একটা নির্বাচন হয়েছে। আপনি বলছিলেন যে যে হানাহানি বাড়ছে এবং বিএনপির কর্মীরা মারা যাচ্ছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আমরা আতঙ্কিত যে সেখানে কিন্তু আরও সংঘাত সংঘর্ষ ব্যাপকভাবে হতে পারে, যেখানে স্থানীয়ভাবে কিন্তু ইন্টারেস্ট অনেকের বেশি। এখানে দ্বন্দ্ব, সংঘাত, তারপরে হানাহানি, বিদ্বেষ, মানে দলাদলি, ক্ষমতা নিয়ে ভাগাভাগি করার যে রকম একটা প্রতিযোগিতা, সেটা কিন্তু ভয়ঙ্কর। এটা যতটা সম্ভব কমিয়ে আনা যায় ততই মঙ্গল। জি, সাবেক রাষ্ট্রপতির শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে যেটা বলছিলাম যে এক ডিলে কি তাহলে দুই পাখি মারা হলো, যে আপনি কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন যে ছাত্রদের একটা দাবি ছিল তার পদত্যাগ, সামনে যেহেতু 5 আগস্ট 2 বছর পূর্তি হতে যাচ্ছে, মানে তার আগেই ছাত্রদের দাবি তারপরে পূরণ হচ্ছে, তো তাও মানে উনি এনসিপি পদত্যাগ কিন্তু করছেন। তার বিচার দাবি করেছে, তাই না? জি, তো এখন এই একটা টার্মোয়েলের মধ্যে আবার নতুন ইস্যুজ আসবে, তখন এটা আবার চাপা পড়ে যাবে। বাংলাদেশের রাজনীতিতে যা আমরা দেখি এখন, 5ই আগস্ট সামনে, সেখানে তো আবার ওই যে জুলাই স্মৃতি জাদুঘরও উদ্বোধন হবে। আপনি জানেন 5ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা উদ্বোধন করবেন। সেই স্মৃতি জলজলে হয়ে আছে এবং সরকার তো দাবি করছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানে বাস্তবায়ন করব, কিন্তু করবে তাদের 31 দফার আলোকে, তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর আলোকে করবে আর কি। তো সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। মানে এই জুলাইয়ের চেতনা যেন কোনোভাবে ম্লান না হয়, কারণ এই রক্তের সঙ্গে আমরা বেইমানি করতে পারি না। এখন জুলাই মাস চলছে, জুলাইয়ের শহীদদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই, বিনম্র কৃতজ্ঞতা জানাই, যারা আহত হয়েছেন, প্রাণ দিয়েছেন, তারপরে অংশগ্রহণ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সবাইকে আমরা শ্রদ্ধা জানাই। তাদের সেই স্পিরিটটা আমরা যে ভুলে না যাই। আপনি জানেন যে যেরকম এত প্রাণহানি হয়েছে, তার মধ্যে কিন্তু 6 জন সাংবাদিকের রক্তও মিশে আছে। তো সুতরাং এটার প্রতি আমরা যেন শ্রদ্ধাশীল থাকি, তাদের যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে যেন আমরা সচেষ্ট থাকি। একটা সত্যিকারের মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যেন আমরা গড়ে তুলতে পারি। জি, হ্যাঁ, আরেকটি সংবাদ দিয়ে শেষ করবো। যে নয়া দিগন্তের শহর মনের সবগুলি পত্রিকা এসেছে যে চরম স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, 34 টুথপেস্টের 26টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এবং খাদ্যে এই যে আপনার যে কি বলে ভেজাল, এই ভেজালের কারণে তো মানুষ প্রতিদিনই মৃত্যুর মুখে আক্রান্ত হচ্ছে এবং দীর্ঘমেয়াদী নানান স্লো পয়জনিং এর মতো ব্যবস্থা হচ্ছে। এগুলি আরও শনাক্ত করা দরকার এবং কঠোর হওয়া দরকার সরকারের। আপনি জানেন যে মানে ইন্টারিম গভর্নমেন্টও যে অদূরদর্শিতা, অপরিপক্কতা, অদক্ষতা, গোয়ার্তুমির পরিচয় দিচ্ছে, সেটার কারণে হামের মৃত্যু, শিশু মৃত্যু ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে এবং এখনো চলছে। ডেঙ্গুও সেইভাবে অ্যাড্রেস করা হয়নি, ডেঙ্গুর সমস্যা তো। এবং ডেঙ্গু যেহেতু উন্নত বিশ্বে হয় না, নাতিশীতোষ্ণ দেশগুলিতে হয়, সুতরাং গবেষণা আমাদের পর্যাপ্ত নয় এখানে, সেগুলিও বাড়ানো দরকার। স্বাস্থ্য খাতে যে বিশৃঙ্খলা আছে, নৈরাজ্য আছে, সেগুলি আমরা চাইব একটা সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সততার সঙ্গে এটা হ্যান্ডেল করা এবং দক্ষতার সঙ্গে সেটা পরিচালনা করা। কারণ আমাদের স্বাস্থ্য খাতের যেই অব্যবস্থাপনা এবং অদক্ষতা কিংবা কি বলবো নানান ধরনের গোজামিল, তারপরে এটার মধ্যে অনেক দুর্নীতির ব্যাপার আছে। এই কারণে আমাদেরকে বিদেশে যেতে হয় চিকিৎসার জন্য। কিন্তু আমরা চাই যে আমাদের দেশেই এমন ব্যবস্থা গড়ে উঠুক। আমাদের সুপার স্পেশালাইজড হসপিটাল আছে, যেটা পিজি হাসপাতালে, যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে দক্ষিণ কোরিয়ার সঙ্গে জয়েন্ট কোলাবোরেশন করেছে। আপনি জানেন যে চীন 2টা বিশেষ ধরনের হসপিটাল
তৈরি করে দেবে খুবই দ্রুত, উত্তরবঙ্গে সেগুলি হবে। তো আমাদের চিকিৎসকরা কিন্তু বিশ্বমানের চিকিৎসক, তাদেরকে যদি সেইভাবে আমরা ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, তাদেরকে সম্মান করি, তাদেরকে সেরকম কি বলবো উপযুক্ত বেতন ভাতা দিয়ে দিতে পারি, একটা পরিস্থিতি তৈরি করি, তাহলে বিদেশে আমাদের যেতে হয় না। ভারতমুখিতা আমাদের ছিল, সেটা কিন্তু আমরা অনেকখানি দূর করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আমরা স্বনির্ভর হব। 1 মিনিটে শেষ করব, সেটি হচ্ছে যে ইরানে মার্কিন হামলা স্থগিত ঘোষণা, নেপথ্যে অস্ত্র মজুদের টানের খবর। তো এটা ইরান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা আবার ছাপিয়েও যাচ্ছে বিভিন্ন জায়গায়, পারস্য এলাকা ছাড়িয়ে কিন্তু এই যুদ্ধের বিস্তৃতি ঘটছে। একটা আমরা চাই শান্তিপূর্ণ সমস্যা সমাধান চাই, এটার বিশ্ববাসী যেন একটা স্বস্তি পায়। ট্রাম্পের এই পিছুটান মানে স্থগিত ঘোষণার কারণ এটা ইরানের দৃঢ়তার কারণে তাদের পিছু হটতে হয়েছে, সেটাও একটা বিজয়। কারণ অন্যায়ভাবে তাদের উপরে আগ্রাসন চালিয়েছে এবং রক্তপাত ঘটিয়েছে। ইসরায়েলও কিন্তু অন্যায়ভাবে এবং কোণঠাসা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বিশ্ববিবেক তো অবশ্যই জেগে উঠবে, আজ হোক কাল হোক। আমরা চাই যে দ্রুত সেটা জেগে উঠুক এবং বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হোক। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।